আমি আল্লাহর রহমতে তোমাদের দোয়ায় ভালো আছি। অনার্স আমি তাফহিমুল জান্নাত, প্রভাষক পদার্থবিদ্যা বিভাগ, ঢাকা কলেজ থেকে লেকচার সাথে স্বাগত জানাচ্ছি অনার্স ফার্স্ট ইয়ার নন মেজরের ছেলেদেরকে। আজ আমি তোমাদেরকে পড়াবো চ্যাপ্টার 3 সিম্পল হারমোনিক মোশন। এটার কোর্স নং 111, কোর্সের নাম মেকানিক্স অ্যান্ড ওয়েভস। হ্যাঁ, আজ তোমাদেরকে প্রথম পড়াবো দোলনকাল এবং কম্পাঙ্কের মধ্যে সম্পর্ক। আচ্ছা, দোলনকাল ও কম্পাঙ্কের মধ্যে সম্পর্কটি শিক্ষার্থীবৃন্দ, দোলনকাল ও কম্পাঙ্কের মধ্যে সম্পর্ক নির্ণয় করার আগে আমরা জানতে হবে কম্পাঙ্ক কি। কম্পাঙ্ক হলো, তোমরা সবাই জানো, এটা ইন্টারমিডিয়েট আছে, সরল স্পন্দিত গতিসম্পন্ন কণা 1 সেকেন্ডে যতগুলো পূর্ণ কম্পন সম্পন্ন করে তাকে কম্পাঙ্ক বলে। আবারও বলছি, সরল স্পন্দিত স্পন্দন কণা 1 সেকেন্ডে যতগুলো পূর্ণ কম্পন সম্পন্ন করে তাকে কম্পাঙ্ক বলে। কম্পাঙ্ককে আমরা নম্বরে কম্পাঙ্ক ফ্রিকোয়েন্সি, এটাকে এফ বা এন দ্বারা প্রকাশ করা হয়, যে কোনো একটা দ্বারা। আচ্ছা, এখন আমরা মনে করি এন কম্পাঙ্ক বিশিষ্ট কোনো বস্তুর পর্যায়কাল বা দোলনকাল যদি টি হয়, তাহলে টি সেকেন্ডে আমাদের কত পর্যায়কাল বা দোলনকাল যদি টি হয়, টি সেকেন্ডে কম্পন দেয় একটি। তাহলে অতএব 1 সেকেন্ডে কম্পন দেয় 1/3। তাহলে আমরা জানি কি কম্পাঙ্কের সময় আমরা অনুসারে 1 সেকেন্ডে যতগুলো পূর্ণ কম্পন সম্পন্ন করে সেটাই কম্পাঙ্ক। তাহলে আমরা লিখতে পারি কত, n = 1/3। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে কম্পাঙ্ক এবং পর্যায়কালের মধ্যে, দোলনকাল এবং কম্পাঙ্কের মধ্যে সম্পর্ক। আচ্ছা, এখন তোমাদেরকে আমরা জানি কত টি, আমরা জানি কত ওমেগা = 2π/t। হ্যাঁ, আরেকটা জিনিস বলতে চাই, ওমেগা = 2π/t, সেখানে আমরা কি লিখতে পারি 2π/t, আমরা এটা জানি, সেখানে টিটা লিখতে পারি 2π/ω। আচ্ছা, আরেকটা জিনিস সেটা আপনার কি ওমেগাকে লিখতে পারি। তাহলে আমরা কি লিখতে পারি, এখান থেকে আমরা কি লিখতে পারি, এটা যদি আমরা এদিকে টি = 1/n, তাহলে এক্ষেত্রে আমরা কি লিখতে পারি 1/n = 2π/ω। সেখান থেকে আমরা লিখতে পারি ওমেগা বা ওমেগা = 2π/n, কিন্তু n = 1/π/t। এখন এখানে ওমেগাটা কি, ওমেগা হচ্ছে কৌণিক কম্পাঙ্ক। এটা হচ্ছে আমাদের কম্পাঙ্ক এবং পর্যায়কালের মধ্যে সম্পর্ক। তাহলে আমরা পাইলাম কি, ওমেগা = 2π/n, n = 1/3। ওমেগা = 2π/n।
ইন্টু 1/3। সেক্ষেত্রে আমরা এখানে লিখতে পারি টোয়াইস পাই বাই 3। আচ্ছা, এখন ওমেগাটা কি কৌণিক কম্পাঙ্ক। এখন কৌণিক কম্পাঙ্ক কাকে বলে, আমরা এখানে একটা কৌণিক কম্পাঙ্কের কিছু বৈশিষ্ট্য আমরা লিখে দেখাই তোমাদেরকে। কৌণিক কম্পাঙ্কের বৈশিষ্ট্য। কৌণিক কম্পাঙ্কের বৈশিষ্ট্যটা তোমাদেরকে এখান থেকে আমরা সংজ্ঞা থেকে আমরা কি কি পাই। প্রথমে কৌণিক কম্পাঙ্কটা একটা স্কেলার রাশি। আমি তোমাদের এর জন্য এটা লিখে দিচ্ছি। হ্যাঁ, এটি একটি স্কেলার রাশি, এটি কৌণিক বেগের মান, এর আবর্তনের পরিমাণ আমরা জানি কত, ওমেগা ইজ ইকুয়াল টু টোয়াইস পাই বাই 3। এখানে টোয়াইস পাই এন। হ্যাঁ, এটাকে লেখা যাচ্ছে কত, বি আর। আচ্ছা, এখানে কি বি হয়েছে আমাদের কত, টি হয়েছে পর্যায়কাল, এন হয়েছে কম্পাঙ্ক, এন বা এফ যেটাই লিখতে, এন বা এফ যেটাই লিখতে পারো তোমরা। আচ্ছা, আর হয়েছে আবর্তনের ব্যাসার্ধ। আমি আবারও বলছি, টি হয়েছে পর্যায়কাল বা দোলনকাল, বি হয়েছে ব্যাগ, আর হয়েছে আবর্তনের ব্যাসার্ধ। আচ্ছা, আমরা তিনটা সংজ্ঞা পাইলাম। আমরা প্রথমটা কি পাইলাম, কৌণিক কম্পাঙ্কের বৈশিষ্ট্য, এটি একটি স্কেলার রাশি, এটির ব্যাগ কৌণিক ব্যাগের সমান, একটি আবর্তনের পরিমাণ টোয়াইস পাই হলে কৌণিক কম্পাঙ্ক ইজ ইকুয়াল টু ওমেগা ইজ ইকুয়াল টু টোয়াইস পাই বাই 3। যেখানে আমাদের এভাবে লেখা যায়, এবং আমি এগুলো লিখে দিলাম কি করে তোমাদের বোঝার জন্য, সবগুলো লিখে দিলাম। আচ্ছা, আমরা তিনটে সংজ্ঞা পেয়ে গেলাম। এরপর 4 নম্বর লেখো, কৌণিক ব্যাগের এসআই একক হলো রেডিয়ান পার সেকেন্ড। হ্যাঁ, এটা রেডিয়ান পার সেকেন্ড। যেখানে সাধারণ কম্পাঙ্কের মান হয়েছে কত, একক হয়েছে হার্জ। সাধারণ কম্পাঙ্ক এন, এটার একক হয়েছে কত, হার্জ। এটাকে আমরা হার্জে লিখি। আচ্ছা, কৌণিক কম্পাঙ্ক ইজ ইকুয়াল টু টোয়াইস পাই ইনটু সাধারণ কম্পাঙ্ক। কারণ আমরা দেখো এখান থেকে ওমেগা ইজ ইকুয়াল টু টোয়াইস পাই এন, এখানে ওমেগা টোয়াইস পাই ইনটু সাধারণ কম্পাঙ্ক। আমরা এখান থেকে তোমাদের সংখ্যাগুলো আমরা লিখতে পারতেছি। হ্যাঁ, এবং তোমরা ওমেগা ইজ ইকুয়াল টু টোয়াইস পাই বাই 3 এখান থেকে তোমাদেরকে ভালো করে লেখা যায়। কৌণিক কম্পাঙ্ক পর্যায়ক্রমিক গণনার ক্ষেত্রে ব্যবহৃত হয়। আশা করি তোমরা কৌণিক কম্পাঙ্কের এই বৈশিষ্ট্যগুলো পারবা। আমি আবারও বলছি, এটি কৌণিক কম্পাঙ্কটা একটা স্কেলার রাশি। হ্যাঁ, 2 নম্বর হয়েছে এটি কৌণিক বেগের মান। 3 নম্বর হয়েছে একটি আবর্তনের পরিমাণ টোয়াইস পাই হলে আমরা কৌণিক কম্পাঙ্ক ইজ ইকুয়াল টু টোয়াইস পাই বাই 3। সেখানে আমরা দেখো টোয়াইস পাই বাই 3 আমরা কিভাবে লিখতে পারি, টোয়াইস পাই ইনটু এন। আচ্ছা, এন বা এফ যেটা লেখো, এখানে আমরা এটাকে আবার লিখতে পারি কত, বি বাই আর। এখানে আমরা কি করে দিতে পারি, বি হয়েছে ব্যাগ, আর হয়েছে আবর্তনের ব্যাসার্ধ। হ্যাঁ, আচ্ছা, এখন আমরা এটা গেল 3 নম্বর। 4 নম্বর আমরা পারি কৌণিক কম্পাঙ্কের একক হয়েছে কত, হ্যাঁ, রেডিয়ান পার সেকেন্ড। কিন্তু আমাদের সাধারণ কম্পাঙ্কের এককটা কিন্তু হার্জ, এটার একক হয়েছে হার্জ। এটা হচ্ছে এন হচ্ছে সাধারণ কম্পাঙ্ক, এটার একক হচ্ছে হার্জ। আচ্ছা, কৌণিক কম্পাঙ্ক আমরা দেখতে পাচ্ছি এখানে দেখো, এটা হচ্ছে কৌণিক কম্পাঙ্ক, এটা কিন্তু টোয়াইস পাই ইনটু সাধারণ কম্পাঙ্ক। আমি আবারও বুঝে দিতেছি তোমাদেরকে।
আমরা যেহেতু পাই কি ওমেগা ইজ ইকুয়াল টু টোয়াইস পাই এন। দেখো এটা হচ্ছে আমাদের কৌণিক কম্পাঙ্ক। তাহলে আমরা এটাকে লিখতে পারি টোয়াইস পাই ইনটু সাধারণ কম্পাঙ্ক। তোমরা যদি ওমেগা ইজ ইকুয়াল টু টোয়াইস পাই বাই টি এটা থেকে তুমি কৌণিক কম্পাঙ্কের বৈশিষ্ট্যগুলো লিখতে পারো। তারপরে আমাদের 6 নম্বর যে কৌণিক কম্পাঙ্ক পর্যায়ক্রমিক গঠনের ক্ষেত্রে ব্যবহৃত হয়। আশা করি পরীক্ষার সময় কৌণিক কম্পাঙ্কের এই বৈশিষ্ট্যগুলো আছে, তোমরা অবশ্যই পারবা। আমি আজকে তোমাদেরকে পড়াইলাম কৌণিক কম্পাঙ্কের বৈশিষ্ট্য, হ্যাঁ, তারপরে পর্যায়কাল বা দোলনকালের সাথে কম্পাঙ্কের কৌণিক কম্পাঙ্কের সম্পর্ক, কম্পাঙ্ক সম্পর্ক। আচ্ছা, এখন তোমাদেরকে আমি আরেকটা টপিকে চলে যাচ্ছি, সেটা হচ্ছে দেখা যাচ্ছে এটা মুছে ফেলতেছি। আমরা এরপরে প্রশ্ন হইল কত, দেখো যে সরল একটি সরল স্পন্দিত স্পন্দনের ক্ষেত্রে একটি সরল স্পন্দনের মোট শক্তি এর গতির বিস্তারের আমরা নেক্সটে চলে যাই যে সরল স্পন্দিত স্পন্দনের মোট শক্তি এর গতির বিস্তারের বর্গের সমানুপাতিক। আবারও বলছি, সরল স্পন্দিত স্পন্দনের মোট শক্তি এর গতির বিস্তারের বর্গের সমানুপাতিক। আচ্ছা, এখন তোমাদেরকে আমি বলি মোট শক্তি। আমরা জানি যে কোনো ক্ষেত্রে মোট শক্তি দুইটা শক্তি কাজ করে, গতিশক্তি এবং স্থিতিশক্তি দুইটাই কাজ করে। মনে করো আমরা এক্স অবস্থানের জন্য, সরল স্পন্দিত স্পন্দনের এক্স অবস্থানের জন্য আমাদের এটার মোট শক্তি কত, এক্স অবস্থানে দোলন গতি সম্পন্ন এক্স অবস্থানের জন্য স্থিতিশক্তি ইউ ইজ ইকুয়াল টু আমরা জানি কত, এটা এক্স অবস্থানে ধরে 0 থেকে লিমিটের অবস্থান এক্স হয়। তাহলে আমরা এটাকে লিখতে পারি কত, মাইনাস এফ ডিএক্স। এখন আমরা জানি কত, এফ ইজ ইকুয়াল টু মাইনাস কে এক্স। তাহলে আমাদের এখানে কি হয়ে যাচ্ছে, থেকে এক্স এফ, আমরা যদি এই জিনিসটা বসাই দিই কে এক্স প্লাস কে এক্স ডিএক্স। এখন এখান থেকে আমরা ইজিলি পারি হাফ কে এক্স স্কোয়ার। এটা এই জিনিসটা তোমরা আগেও জানো। তাহলে এটা হচ্ছে কত, আমাদের প্রশ্ন হচ্ছে সরল স্পন্দিত স্পন্দনের মোট শক্তি এর গতির বিস্তারের বর্গের সমানুপাতিক। তাহলে এক্স আমরা যদি কত সরল স্পন্দিত স্পন্দনের এক্স অবস্থানের জন্য, আচ্ছা এখানে মোট শক্তির ক্ষেত্রে আরেকটা জিনিস স্থিতিশক্তি গতিশক্তি কাজ করে। তাহলে আমাদের স্থিতিশক্তি এক্স অবস্থানের জন্য স্থিতিশক্তি ইউ ইজ ইকুয়াল টু এফ কি মাইনাস এফ ডিএক্স, সেখানে এফ ইজ ইকুয়াল টু কে। তাহলে আমরা এই জিনিসটা পাচ্ছি। এখন আমরা তুমি আগে ক্লাসে আমরা শিখে আসছি কত, আচ্ছা এটা ব্ল্যাক বোর্ডটা হিবি দিবি হয়ে যাচ্ছে, মুছে দিবি।
আমরা এক্ষেত্রে কি আরেকটা জিনিস আমরা যেটা পাই সরল সঞ্চিত গতির সমীকরণ আমরা আগে গত ক্লাস আমরা এটা পড়ে আছি এক্স ইজ ইকুয়াল টু এ সাইন ওমেগা টি প্লাস ডেল্টা। সেক্ষেত্রে আমরা স্থিতিশক্তিটা কি পাই এখানে বসাই দাও কে এক্স স্কোয়ার। এখানে যদি আমরা আমরা আগের একটাকে 1 নং দিই এটাকে 2 নং দিই তাহলে 1 নংয়ে আমরা এক্স এর মান বসাই পাই কি পাই হাফ কে এটা স্কোয়ার সাইন স্কোয়ার ওমেগা টি প্লাস ডেল্টা। এটা আমরা পেলাম। এটা হচ্ছে স্থিতিশক্তি স্থিতিশক্তির রাশিমালা। এখন আমি গতিশক্তিতে চলে যাই। আগে বলছি যে তোমাদের সরল যে কোনো ক্ষেত্রে মোট শক্তির ক্ষেত্রে দুইটা শক্তি কাজ করে স্থিতিশক্তি গতিশক্তি। এখন আমি গতিশক্তিতে চলে যাই। গতিশক্তি ইজ ইকুয়াল টু যে কোনো মুহূর্তে গতির সমীকরণ আমরা লিখতে পারি কি গতির সমীকরণ হাফ এম বি স্কয়ার হাফ এম বি স্কয়ার। হ্যাঁ আচ্ছা এটাকে তোমরা 3 নম্বর দিতে পারো। আসলে ইকুয়েশন হচ্ছে একটা আর্ট, সেখানে তোমরা 1 নম্বর 2 নম্বর যত ব্যঙ্গে ব্যঙ্গে করবা ততই যে খাতা দেখবে তার জন্য সুবিধা হবে, সেও খুশি হবে। আমরা জানি কত বি ইজ ইকুয়াল টু ডি এক্স বাই ডিটি। সেখান থেকে আমরা যদি এটাকে ডিফারেন্সিয়েশন করি ডি বাই ডিটি আমরা কত এক্স এর মান আমরা পাইছি কত এ সাইন ওমেগা টি প্লাস ডেল। আশা করি এটার ডিফারেন্সিয়েশনটা তোমরা পারবা। এটার ডিফারেন্সিয়েশনটা কি হবে আমাদের কত এ থাকবে ওমেগা কজ ওমেগা টি প্লাস ডেল্টা। এখন এখানে আমরা গতিশক্তিতে বসাই দিই। গতিশক্তিতে বসাই দিলে আমাদের কি হবে আমরা মুছে ফেলে এগুলো। গতিশক্তি আমরা এটাকে কাইনেটিক এনার্জি সংক্ষেপে লিখছি। কাইনেটিক এনার্জি আমরা সেখানে পাইছি কত হাফ এম বি স্কোয়ার। তাহলে আমরা এখানে বসাই দিই হাফ এম বি হচ্ছে কত আমাদের বি স্কোয়ার এ স্কোয়ার ওমেগা স্কোয়ার কজ স্কোয়ার ওমেগা টি প্লাস ডেল্টা। আচ্ছা এখন আমরা আগের ক্ষেত্রে স্থিতিশক্তি কি পাইছি আমরা ইউ পাইছি স্থিতিশক্তি ইউ পাইছি কত হাফ কে স্কোয়ার সাইন স্কোয়ার ওমেগা টি প্লাস ডেল্টা। এখন আমরা কি জানি তোমাদের এখানে এটাকে আমরা একটা জিনিস ইয়ে করি। আমরা আগে থেকে জানি কে ইজ ইকুয়াল টু আচ্ছা আরেকটা ইকুয়েশন আছে ওমেগা ইজ ইকুয়াল টু কে বাই এম। তাহলে এখান থেকে আমরা যদি আমরা কি ওমেগাটা লিখতে পারি আমরা এখানে পাইছি কত ওমেগা স্কয়ার ইজ ইকুয়াল টু কে এম। তাহলে এম ওমেগা স্কয়ার ইজ ইকুয়াল টু কে। এটা তোমরা ফার্স্টে সাইড নোট লিখে দিবে। তাহলে আমি পাই কি হাফ এখানে এম ওমেগা স্কয়ার স্কয়ার কজ স্কয়ার ওমেগা টি প্লাস ডেল্টা হাফ এখানে কে স্কয়ার কজ স্কয়ার ওমেগা টি প্লাস ডেল্টা। এখন আমরা কত গতিশক্তি এবং স্থিতিশক্তি যোগ করি মোট শক্তি আমরা কি পাই গতিশক্তি প্লাস স্থিতিশক্তি।
দেখো আমরা এখন দুইটা শক্তি পেয়ে গেলাম। এটা হয়েছে কত, ইউ ইজ ইকুয়াল টু হাফ কে স্কয়ার সাইন স্কয়ার ওমেগা টি প্লাস ডেল্টা। এটা হচ্ছে স্থিতিশক্তি। হ্যাঁ, আমরা দুইটা লিখি, ইউ ইজ ইকুয়াল টু হাফ কে স্কয়ার সাইন স্কয়ার ওমেগা টি প্লাস ডেল্টা। আচ্ছা, আমরা আগে কত নম্বর ইকুয়েশন দিছি আমার এখানে মনে হয়, তোমার কাছে আছে হয়তো 3 নম্বর 4 নম্বর। তাহলে এটাকে তুমি যদি আগেরটা 3 নম্বর, এটা 4 নম্বর দিতে পারো। হ্যাঁ, তাহলে এখন যোগ করো, এটা মেবি 3 নম্বর। এখন 3 এবং 4 যোগ করো, মানে আমাদের মোট শক্তি। এখন আমি মুছে ফেলি, আমার বোর্ডে জায়গা কম, তোমরা আশা করি সবগুলো সাইড নোট দিয়ে লিখে রাখতে পারতেছো। মোট শক্তি সমান সমান ইউ হয়েছে স্থিতিশক্তি প্লাস কাইনেটিক এনার্জি গতিশক্তি। আমরা দেখো তোমাদের খাতা উল্টালে দেখো রে, ইউ পাইছে কত, হাফ কে স্কয়ার সাইন স্কয়ার ওমেগা টি প্লাস ডেল্টা। আর আমাদের গতিশক্তি পাইছে কত, হাফ কে স্কয়ার কজ স্কয়ার ওমেগা টি প্লাস ডেল্টা। এটা মেবি আমরা 3 এবং 4 নং ইকুয়েশন যোগ করছি, 3 যোগ 4। তাহলে এখন দেখো আমরা হাফ কে স্কয়ার কমন নিয়ে যাই। আচ্ছা, আমরা জানি কত, সাইন স্কয়ার থিটা প্লাস কজ স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। হ্যাঁ, এটা হচ্ছে 1। কিভাবে জানি, যেহেতু এখানে পাশে লিখে দিবা তোমরা, যেহেতু সাইন স্কয়ার থিটা প্লাস কজ স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। ক্লাস 9-10 থেকে লিখে আমরা পাই। তাহলে আমরা লিখতে পারছি কত, মোট শক্তি ইজ ইকুয়াল টু হাফ কে স্কয়ার। তাহলে মোট শক্তি আমরা কত, ই যদি ধরি ই, তাহলে এটা আমরা কি লিখতে পারি, ই প্রপোর্শনাল টু আমাদের হাফ দুবক কে দুবক স্কয়ার। কি আমরা পাইলাম, মোট শক্তি এর গতির বিস্তারের বর্গের সমানুপাতিক। হ্যাঁ, যদি সেও শিক্ষার্থীরা তোমাদের যদি পরীক্ষার সময় বিভিন্নভাবে আসতে পারে, যদি এইভাবে আসে সেভাবে লিখবা। হ্যাঁ, যদি আমাদের বিভিন্ন মোট শক্তি বাহির করতে বলে সেভাবে লিখবা। অথবা যদি প্রশ্ন আছে যে প্রমাণ করো যে মোট শক্তি এর গতির বিস্তারের বর্গের সমানুপাতিক, তাহলে তোমরা এই কোয়েশনটা লিখবা। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। তাহলে আজকে তোমাদেরকে আমি কি কি পড়াইলাম, প্রথম পড়াইলাম দোলনকাল এবং কম্পাঙ্কের মধ্যে সম্পর্ক। দ্বিতীয় ক্ষেত্রে আমি পড়াইলাম যে কৌণিক কম্পাঙ্কের বৈশিষ্ট্য। তৃতীয় ক্ষেত্রে পড়াইলাম যে সরলস্পন্দিত গতির সমীকরণ। সরলস্পন্দিত গতির সমীকরণ থেকে আমরা বাহির করতে হবে মোট শক্তি হলো কত, বিস্তারের গতির বিস্তারের বর্গের সমানুপাতিক, এটা প্রমাণ করতে হবে। আশা করি তোমরা এগুলো এটা বুঝতে পারছো। এটা থেকে যদি অঙ্ক আসে সেটাও তোমরা পারবা। তোমরা এটাকে আরো বাসায় ভালো করে অ্যানালাইসিস করবা। হ্যাঁ, গত ক্লাসে আমি, তোমরা নিশ্চয়ই জানো যে এক্স ইজ ইকুয়াল টু এ সাইন ওমেগা টি প্লাস ডেল্টা, এটা বাহির করছি। এই জন্য আজ এই গতির, আমরা গতির মোট শক্তির সাথে আমরা গতির বিস্তারের একটা সম্পর্ক নির্ণয় করলাম। যদি আমাদের এটা এভাবে না আসে, মোট শক্তি প্রপোর্শনাল টু গতির বিস্তারের বর্গের সমানুপাতিক, যেটা ই প্রপোর্শনাল টু এ স্কয়ার, এটা যদি আসে, অথবা যদি অন্যটা আসে যে যে আমাদের মোট শক্তির পরিমাণ বাহির করতে হবে, সেক্ষেত্রে তোমরা বিভিন্ন এটা দিতে পারবা। আর একটা কথা মনে রাখবা, মোট শক্তি সবসময় গতিশক্তি স্থিতিশক্তি, যে কোনো শক্তির ক্ষেত্রে গতিশক্তি স্থিতিশক্তি দুইটা শক্তি কাজ করে। তাহলে আমাদের কত,
আমরা আজকে পেয়ে গেলাম তিনটা জিনিস, আশা করি তোমরা এটা খুব ভালোভাবে বুঝতে পারছো। আর তোমরা ভালো থেকো, আজ এ পর্যন্ত। আগামী ক্লাসে নতুন একটা অধ্যায় নিয়ে ব্যাগ ত্বরণ গতি, সরলসন্ধিত গতির সমীকরণের সাথে আমাদের ব্যাগ ত্বরণ এগুলো একটা সম্পর্ক এখানে দিয়ে আমরা তোমাদেরকে ক্লাস শুরু করব। আজ এ পর্যন্ত, তোমরা সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।